মহান মে দিবসের শোভাযাত্রা সমাবেশ ও নানা আয়োজন। আজও বঞ্চিত শ্রমিকরা ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি। 8 ঘন্টা ডিউটি করি, মাথার বোঝা 30 কেজি পর্যন্ত নেওয়া লাগে, খুব কষ্ট হয়। মেঘ বৃষ্টি পড়লে আমাদের কোনো ঘর বাড়ি নাই, আমরা গাছের তলাতেই থাকি। চা শ্রমিকের জীবন মানেই দারিদ্র্য আর কষ্টের গল্প। শ্রম দপ্তরের চোখে যেন টিনের চশমা, সরকারি সুদৃষ্টি কামনা। কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ডক্টর হযরত আলী, পালন করবেন রুটিন দায়িত্ব। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি। চট্টগ্রামে আনোয়ারায় পাহাড় ধসে 2 শিশু নিহত, আহত আরো 3। মেহেরপুরে ইট ভাটার সামনে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু। কক্সবাজারের নাফনদ থেকে 4 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, পালিয়ে বেঁচেছেন কয়েকজন, বাড়ছে আতঙ্ক। এবং 2 মাস নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় মাছ ধরা শুরু। অভয়াশ্রমে জেলেদের ঢল, মৎস্যঘাট সড়ক হয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। এবারে থাকছে বিস্তারিত। মহান মে দিবস শ্রমজীবীদের জন্য দিনটি প্রেরণা ও অধিকার আদায়ের দিন হলেও এর পেছনে লুকিয়ে আছে এক রক্তাক্ত করুণ ইতিহাস। সংগ্রামী ইতিহাস পেরিয়ে আধুনিক যুগে পৌঁছালেও আদতে ভাগ্য বদলায়নি শ্রমিকের। ধনী শ্রেণী আজও শ্রমিক শোষণের নীতিতে অটল। আন্তর্জাতিক শ্রমিক দিবস নিয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ক্যামেরায় ছিলেন এইচ দেলোয়ার ও সালাউদ্দিন রাসেল। যাদের পাঁজর ভাঙা শ্রমের বিনিময়ে দৈনন্দিন জীবন সহজ হচ্ছে, কেমন আছেন তারা? 2-1 মুখ খুললেও বোবা কান্না চলে বেশিরভাগের ভেতর। বাংলাদেশে অনেক পরিশ্রমের দাম অনেক স্বল্প মূল্যে, বুঝছেন? ওরা যে রেট দেয় কোন রকম আমাকে দিন পথ চলে, 2টা ডাল ভাত খাই। যে পাবলিক মানে আঙ্গুর অত্যাচার করতে চাই দিতে, বাস আর কিছু করার নেই। একটু ভালো থাকার আশায় দিনভর খেটে মাইনে পায় নামমাত্র, যার সবটুকু খরচ হয় পেট চালাতেই। অবসর বা আনন্দ তাদের কাছে বিলাসিতা। 500-600 টাকা কাজ করতে সব নিজের খরচাই, তাহলে দেশে গুছামো কি? বউপোলাপান দিয়া কেমনে পালমো কোন টাকাটা কি সংসার চলে? এখন তো সব জিনিসেরই দাম। কষ্ট হইলে এখন কি রূপে আমাদের এখন বাচ্চা কাচ্চা পোষার লাগে, নিজের সংসার পোষার লাগে, ছোট ছোট কাপড় চোপড় কিনে দেওয়ার লাগে, খাওয়া কিনা নিজে খাওয়ার লাগে, আবার মনে করো বাসা ভাড়া দেওয়ার লাগে, নৌকা ভাড়া দেওয়ার লাগে, সবে তো দেয়া চলার লাগে। শ্রমজীবী মানুষের বেশিরভাগের কাছে বিশেষ কোনো গুরুত্ব নেই মে দিবসের। তারা শুধু জানে কাজ না করলে মিলবে না টাকা, জুটবে না খাবার। সে আমাকে বেতন পায় না, সে আমাদের মাল যদি দাম কমে না, তা আমরা এটা করি লাভ কি? আমাকে এখন লাভ আছে কিছু করি? তাহলে আমরা একদিন যাবো শ্রমিক করতে যাবো, আমাদের কাজ কামাই, আমার হাজার মানে কামাই ইনকাম হবে না, বন্ধ হয়ে যাবে, আমাদের লাভ। দিনের পর দিন, বছরের পর বছর শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে আওয়াজ উঠলেও তা হারিয়ে যায় সিন্ডিকেটের উচ্চকণ্ঠে। যাদের ঘামে মালিক পক্ষ ফুলে ফেপে ওঠে, ঘোরে না শুধু সেই শ্রমিকেরই ভাগ্যের চাকা, বরং শ্রম আইন ফাঁকি দিতে তৈরি হয় নিত্য নতুন নিয়ম। আইনের সংগঠিত হওয়ার ক্ষেত্রে প্রচুর শর্ত জুড়ে দেওয়া আছে, অধিকারটা আছে কিন্তু শর্ত জুড়ে দেওয়া আছে। তো এই শর্তগুলো যদি আপনার শিথিল না করা হয়, তারা যদি সংগঠিত না হয়, তাহলে কিন্তু তাদের পক্ষে আপনার এই আইনটার সুবিধাটা নেওয়া সম্ভব না। এবং অন্যরা যারা আইনের বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত বা আইনটা নিশ্চিত করার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত মালিকরা, তারাও খুব বেশি সচেতন হবে না যদি চাপটা না থাকে। প্রতি বছর 1 মে ঘটা করে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হলেও বন্ধ হয়নি বলপূর্বক শ্রম, বাড়তি কর্মঘণ্টা, শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রমের নিয়োগ সহ নিষিদ্ধ বিভিন্ন কাজও। মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাওয়া এই মানুষদের চাহিদা কিন্তু তেমন না। ন্যায্য বেতন এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে পরিবার নিয়ে হেসে খেলে অনায়াসে জীবন কাটাতে পারেন তারা। মালিক শ্রমিক বৈষম্য কাটিয়ে শ্রমিক বাঁচুক নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায্যতার সাথে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপন হচ্ছে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা কর্মসূচি পালন করছে। এ সময় শ্রমিক অধিকার ও মর্যাদা আদায়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সকালে নগরীর ওয়াসার মোড়, কাজীর দেউরি, টাইগার পাস, অক্সিজেন মোড় সহ বিভিন্ন এলাকায় শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
গাজীপুরে জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া চান্দনা চৌরাস্তায় গাজীপুর জেলা গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন সহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন শোভাযাত্রা বের করে। আজকে 139তম মে দিবস হওয়ার পরেও টিএনজেড গ্রুপের 8টা কারখানা সহ গাজীপুরের 11টি কারখানা আছে, যাদের 4 মাস, 2 মাস, 3 মাস মজুরি বকেয়া, তাদের বেতন বকেয়া, তাদের ঈদ বোনাস বকেয়া, তাদের খোরাকি ভাতা বকেয়া, তাদের ছুটির টাকা বকেয়া। এই গাজীপুরের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর শ্রমিকদের মজুরি, ঈদ বোনাস সহ যাবতীয় পাওনাদি পরিশোধ করা হোক, এইটাই আমাদের সরকারের কাছে প্রত্যাশা। খুলনাতেও র্যালি ও আলোচনা সভা হয়। খুলনা রেল স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় অংশ নেন বক্তারা। কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধি, কর্মঘণ্টা 8 ঘণ্টা সহ নানা দাবিতে রংপুরে নানা কর্মসূচি পালন করা হয়। র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর টাউন হলে জড়ো হয় শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় শ্রমিকের অধিকার ও মর্যাদা আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। ন্যায্যতার ভিত্তিতে শ্রমিকদের দাবি পূরণ হলেই মহান মে দিবসের উদ্দেশ্য সফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারের চা শ্রমিকদের জীবন মানেই দারিদ্র্য আর কষ্ট আর সীমাহীন চাহিদার হিসাব না মেলার গল্প। আর্থিক টানাপোড়েন, বাসস্থানের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাব তাদের নিত্যসঙ্গী। রয়েছে নারী ও পুরুষ শ্রমিকের সুযোগ সুবিধা আর লাভের ফারাকও। পুরুষ শ্রমিকরা যাও যৎ সামান্য সুবিধা পান, নারীরা তাও পান না। সালে ইলাহি কুটির প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত শোভা। ছবির মতো এক সবুজ রাজ্য মৌলভীবাজারের বিস্তীর্ণ চা বাগান। প্রায় 1 লক্ষাধিক শ্রমিক প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করেন এসব বাগানে। একজন চা শ্রমিক প্রতিদিন সকাল 8:30টায় শুরু করেন কাজ, শেষ হয় 5টায়। একদিনে মজুরি পান 178 টাকা। তাই জীবন মানেই দরিদ্রতা, কষ্ট আর সীমাহীন চাহিদার হিসাব না মেলার গল্প। আর্থিক টানাপোড়েন, বাসস্থানের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাব তাদের নিত্যসঙ্গী। এর মধ্যে রয়েছে নারী শ্রমিক ও পুরুষ শ্রমিকদের সুযোগ সুবিধা লাভে ফারাক। পুরুষ শ্রমিকরা যাও যৎসামান্য সুবিধা পান, নারীরা তাও পান না। বিশেষ করে নারী শ্রমিকদের জন্য বাগানগুলোতে নেই শৌচাগার, বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। 52% হচ্ছে নারী চা শ্রমিক এবং 48% হচ্ছে পুরুষ শ্রমিক। কিন্তু পুরুষ শ্রমিকরা যে ফেসিলিটি বা যে সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু নারী চা শ্রমিকরা সেগুলো পাচ্ছে না। তাই জীবন নিয়ে তাদের কণ্ঠে শুধুই আক্ষেপ। 8 ঘন্টা ডিউটি করি, মাথার বোঝা 30 কেজি পর্যন্ত নেওয়া লাগে, খুব কষ্ট হয়। মেঘ বৃষ্টি পড়লে আমাদের কোনো ঘর বাড়ি নাই, আমরা গাছের তলাতেই থাকি। কোনো ওষুধ পানি দেই না, খালি ওই কি বলে মাথা দর্দ করলো এন্টাসি দিবে, আর ওই বোখার লাগলো এন্টাসি দিবে, দাস্ত ধরলো এন্টাসিয়ে দিবে, আর কিছু ওষুধ নাই। মাংতে গেলে ডাক্তার বলবে আমি কই থাকি দিমু। তবে শ্রম দপ্তরের উপপরিচালক বলছেন, চা শ্রমিকরা তাদের অধিকার যথাযথই ভোগ করছে। এখানে নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক সকলেই তাদের অধিকার ভোগ করছে এবং এই শিল্প সেক্টরকে এবং এই শিল্প সেক্টরের শ্রমিকদের উন্নয়নের জন্য সরকার এবং মালিক পক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ সকলে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের তথ্য বলছে, এই বছর বেড়েছে চায়ের দাম, তবে বাড়েনি চা শ্রমিকদের জীবনমান। এই বিষয়ে সরকারের সুদৃষ্টি পড়বে, এই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ডক্টর হযরত আলী চুয়েটের উপাচার্য হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন। এর আগে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপ উপাচার্য ডক্টর এস.কে. শরীফুল আলম।
শেখ হাসিনা ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে বরিশালে শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে শেষ করতে হবে, অন্যথায় দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথা চড়া দিয়ে উঠতে পারে। মানবতার করিডোর খোলার চিন্তা না করে অনতিবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। এখন শেখ হাসিনা হয়ে গেছে ওসামা বিন লাদেনের খালাতো বোন। ওসামা বিন লাদেন কোন গুহায় থাকতো, কোন পাহাড়ে থাকতো কেউ যখন জানতো না, মাঝে মাঝে ভিডিও বার্তা দেয়। ঠিক শেখ হাসিনা এখন ওসামা বিন লাদেনের একেবারে কাজিন হয়ে খালাতো বোন হয়ে এখন তিনি ভিডিও বার্তা। ডক্টর ইউনূসের সরকার শুধু ছাঁটাই করে বেকারত্ব বৃদ্ধি করে, কর্মসংস্থান শূন্য করে, তাহলে জনগণের কাজ থাকবে না। নির্বাচন বানচাল করতে নতুন ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার বেলা 11টার দিকে নাটোরে শ্রমিক দিবসের সমাবেশে এ কথা বলেন তিনি। এই নির্বাচন করতে গিয়ে বিএনপি বহু ত্যাগ স্বীকার করেছে জানিয়ে দুলু বলেন, এখন আবার নতুন করে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নামতে হচ্ছে। দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র বজায় রাখতে জনপ্রতিনিধিত্বশীল সরকারের বিকল্প নেই জানিয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এর আগে শোভাযাত্রা করে নাটোর জেলা শ্রমিক দল। এই ভোটের অধিকারের জন্য, এই গণতন্ত্রের জন্য আজকে এটা নিয়ে আবার নতুন ষড়যন্ত্র। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা, দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের কেপিজেড পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বৈরাগ এলাকার কেপিজেড পাহাড়ের একটি মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলার সময় পাহাড় ধসে বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বাকি 3 জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। এখন মেডিকেল নিয়ে লগি সিরিয়াক মেডিকেল তো চাই আর আসলে এখন বর্তমানে আর এই আনোয়ারা মেডিকেল নিয়ে 2 জন লাশ অলরেডি মৃত্যুবরণ করেছি। তারা এলাকাবাসী একদম গভীর শোকাহত এই বিষয় লইয়ে আর সুষ্ঠু তদন্ত করিয়ে যাতে এই পরিবারগুলোরে ক্ষতিপূরণ দেয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় পয় নিষ্কাশন ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আনুমানিক 48 বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ফতুল্লায় সিহাচর নূর মসজিদের পার্শ্ববর্তী পয় নিষ্কাশন ড্রেনে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে, তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বুধবার রাতে কোনো এক সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম। এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করেন তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ গজারিয়া প্রান্তে চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট দেখা দিয়েছে, ভোগান্তিতে যাত্রীরা। স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত 2:30টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার নুড়িতলা এলাকায় ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান সড়কে উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ধীরে ধীরে মহাসড়কে যানজট ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া প্রান্তে বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচলে ধীর গতির কারণে এক পর্যায়ে তীব্র যানজট দেখা দেয়। এ বিষয়ে মুন্সিগঞ্জ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শওকত হোসেন জানান, মহাসড়কের কুমিল্লা অংশের সড়ক দুর্ঘটনার ফলে কুমিল্লাগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।
মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে চলছে বিএনপির শ্রমিক সমাবেশ। সেখানে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জেল খাটে নাই, পুরো গ্রেপ্তার হয় নাই। আমার সঙ্গে আমি নাম বলতে যাই, পুরো নাম বলতে হবে, পুরো মঞ্চটাই জেলে ছিল আমার সঙ্গে, একসঙ্গে জেলে ছিলাম। এমনকি আমাদের নেতা তারেক রহমান পর্যন্ত জেলে ছিল। আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন। আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটাকে নরম করেছি। 2 দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। এটা যারা বলেন তারা মিথ্যার সাগরে বসবাস করেন, তারা সত্যি কথা বলেন না, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না। কিন্তু বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে। এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজেকে একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচয় দিতে ভালোবাসতেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, উন্নয়নের কারিগর শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য। সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে। এই পরিবার ছাড়া অন্য কারো প্রতি তাদের আস্থা খুব কম আছে। তাই প্রিয় ভাইরা, আমি আর বেশি লম্বা করতে চাই না। আমি শুধু একটি কথা বলবো, ক্রেডিট নিতে যাবেন না। একা একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। আমরা চাই সামনে বিএনপি, সামনে কিন্তু দলের না, শুধু দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মকভাবে এগিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। আমি যা বলেছি আমি আবারও বলছি যে ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপি কথা বলি নাই, সবার কথা বলছি আমি। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। এরই মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসতো, সেই চুক্তিগুলো আমাদেরকে বলতো না। এখন সকালবেলা বলেন উপদেষ্টা সাহেব একটা চুক্তি হয়েছে, কোথায়? মানবিক করিডোর দেওয়ার জন্য চুক্তি করতে চান, কিন্তু 7টি শর্ত বলা যাবে না। কেন ভাই? আমরা কি ভাইসা আসছি নাকি বাংলাদেশে? আপনারা বলবেন আমরা শুনবো, এটা হবে না। বাংলাদেশে এক সময় রক্ত গঙ্গা বইবে এমন করা অবস্থা আপনারা তৈরি করবেন, এটা বাংলাদেশের লোক সহ্য করবে না। এটা কার রাজত্বে আমরা বসবাস করি না। আগেও বলেছি, আজকেও বলছি, এটা জনগণের কথার বাইরে কিছুই হবে না। আমরা দেখেছি এই মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি, এখনো সেখানে যুদ্ধ চলছে। আফগানিস্তান মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান ধ্বংস হচ্ছে। এছাড়াও আরো অনেক দেশ আছে যারা এই করিডোর দিতে গিয়ে দেশটাকে ধ্বংস করেছে। প্রিয় ভাইরা, দর্শক, মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে চলছে বিএনপি শ্রমিক সমাবেশ। সেখানে বক্তব্য রাখছিলেন মির্জা আব্বাস। কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফ নদে মাছ ধরার সময় 4 জন রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। বৃহস্পতিবার সকাল 8টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকা সংলগ্ন মিয়ানমারের জলসীমার লালদিয়ার কাছে নাফ নদে মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায়। 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মাঝি মোহাম্মদ নূর বলেন,
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাওয়ার অনুমতি নেই। তারপরও অনেকে তা না মেনে মাছ ধরতে যায়। আজও সেভাবে মাছ ধরতে নাফ নদের লালদিয়া এলাকায় চলে গেলে ওই 4 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। মধ্যরাতে মালদ্বীপ থেকে বাড়িতে আসে বাবার লাশ। রাতভর বাবার লাশের পাশে ছিলেন ছেলে মেহনাব হোসেন। সকালে জানাজা ও লাশ দাফন করে দাখিল পরীক্ষা দিতে হলে গিয়েছেন ছেলে। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামে। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামের আলাউদ্দিন আহমেদের ছেলে জসিমউদ্দিন। দীর্ঘ 6 বছর মালদ্বীপে ছিলেন তিনি। কুলহুদু ফুসির একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন অসুস্থ হয়ে 26 এপ্রিল সেখানকার হাসপাতালে মারা যান। মৃত্যুর 4 দিন পর তার মরদেহ বাড়িতে আনা হয় এবং বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মরদেহ। স্বপ্ন ছিল বিদেশে কাজ করে ঋণ শোধ করে পরিবারের সচ্ছলতা আনার, সেই সঙ্গে হাসি ফোটাবেন স্ত্রী সন্তানদের মুখে। কথা ছিল ঈদুল আজহায় ফিরবেন বাড়ি, কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হলো না। ঈদের আগেই লাশ হয়ে বাড়ি ফিরলেন জসিম। পরীক্ষা দিবে, তো এর জন্য আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত যে বাবার লাশ রেখে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। আজকে আমার বড় ভাই মেহরাব ভাই, সেও বাবা হারিয়েছে। সে এবারে পরীক্ষার্থী, বিষয়টি অনেক দুঃখজনক, কারণ একজন বাবা একজন মানুষের কাছে বট গাছ। যখন বাবা হারায় তখন বোঝা যায় পৃথিবী কতটা কষ্টের। জসিমের ছেলে মেহনাব হোসেন এবছর দাখিল পরীক্ষা দিচ্ছেন। আমার 18 বছর চলে। আমার এই 18 বছরের জীবনে আমি শুধু আমার আব্বুকে 5 বছরই পাইছি, এছাড়া কোনো সময় আমার আব্বুকে মানে এরকম দেখিনি। আমার আব্বু যেদিন মারা যায় ওই দিন আমার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা ছিল। মেহনাবের পরিবারে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন কালাইয়া কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব। আমার কেন্দ্রেরই একজন পরীক্ষার্থী ছাত্র পূর্ব খাজুরবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। আমি অত্যন্ত মর্মাহত যে ওর বাবা কফিন নিয়ে আসছে, দেশের বাহিরে মারা গেছে, তার জানাজা আজকেই সকালে হয়েছে। এরপরে এখন তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিহত জসিমউদ্দিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জে মে দিবস উপলক্ষে চলছে শ্রমিকদের ফুটবল খেলা। সেখানে আছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, খেলায় দর্শক উপস্থিতি কেমন দেখছেন, কেমন চলছে আয়োজন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, এটা কিন্তু একটা ব্যতিক্রম আয়োজন। হ্যাঁ, যে শ্রমিকরা সারা বছর কাজ করেন সেই শ্রমিকদের নিয়ে কিন্তু এই ব্যতিক্রম আয়োজনটা করা হয়েছে সিরাজগঞ্জ পৌর শহরের চররায়পুর মাঠে। এখানে তুলনামূলক হয়তো ওইভাবে দর্শক নেই, কিন্তু যারা এসেছেন এবং খেলোয়াড়রাও কিন্তু প্রফেশনাল না, কেউ পেশাদার কোনো খেলোয়াড় না। এই খেলোয়াড় যারা শ্রমিক আছেন সেই শ্রমিকদের সম্মানেই কিন্তু এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এইখানে এই যে আয়োজনটা করা হয়েছে, আয়োজনটা কিন্তু করা হয়েছে যে সিরাজগঞ্জ বাংলাদেশ যে জামায়াতে ইসলামী আছে, জামায়াতে ইসলামের সেগুলো পৌর শাখার 13 নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখার পক্ষ থেকে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে। এখানে কিন্তু জেলা জামাতের যে সেক্রেটারি আছেন অধ্যাপক জাহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হচ্ছে। এবং আপনি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে দর্শক খুব বেশি মনে না হলেও এই যে ছোট্ট খেলার যে আয়োজন, সেই আয়োজন অনুযায়ী কিন্তু অনেক দর্শক এসেছেন। এই মুহূর্তে কিন্তু চলছে খেলার একটা বিরতি। এবং এখানে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই কিন্তু নয়, এলাকার যারা সচেতন মানুষ আছেন তারাও কিন্তু এসেছেন এখানে খেলা দেখতে। আমরা একটু কথা বলবো যারা আয়োজন করেছেন, তেমনি এই 13 নং ওয়ার্ড জামাতের যে সাধারণ সম্পাদক সেক্রেটারি আছেন নুরি ইলাহি, আমরা একটু কথা বলবো তার সঙ্গে। আপনি একটু জানাবেন যে কি মনে করে আসলে আপনারা এমন ব্যতিক্রমী একটা আয়োজন করলেন। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই দিনে শ্রমিক ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়। জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই নতুন বাংলাদেশের সূচনায় শ্রমিক ভাইদের আমরা অংশগ্রহণ চাই। এদেশের 80% মানুষ শ্রমিক, কিন্তু এদেশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শ্রমিকদের কোনো অবদান রাখা হয় না। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, আমার শ্রমিক এবং মেহনতি মানুষদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি। সুতরাং শ্রমিক এবং মেহনতি মানুষের অধিকার আদায় করা, তাদের মর্যাদা বৃদ্ধি করা এবং সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য আমাদের আজকের প্রয়াস। এবং আজকের প্রয়াসে আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সদর থানার সম্মানিত আমির জনাব অ্যাডভোকেট নাজিবুদ্দিন, উপস্থিত আছেন আমাদের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
13 নম্বর ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, যুবদলের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমরা আজকের আয়োজনের মাধ্যমে বিশ্বব্যাপী এবং বাংলাদেশের সকল শ্রমিক ভাইদেরকে এই সংবাদ এবং মেসেজ দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নতুন যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বিনির্মাণের আপনারা হবেন বড় অংশীদার। আপনাদের সেই হাতকে শক্তিশালী করবার জন্য আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাই। উনি যেমনটা বলছিলেন যে আসলে যে শ্রমিকদের যে সম্মান, সেই শ্রমিকদের সম্মানেই কিন্তু মূলত এই আয়োজনটা করা হয়েছে এবং এই আয়োজনে কিন্তু এলাকার যে মানুষ তারাও কিন্তু স্বতঃস্ফূর্ত নিয়েছে। ন্যান্সি, এই ছিল আসলে আমার কাছ থেকে সিরাজগঞ্জের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ। জয়পুরহাটে চলছে মে দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, কেমন চলছে আয়োজন, বিস্তারিত জানাবেন। সকালে র্যালি করেছেন, র্যালি করে সম্মেলন করতে আলোচনা করেছেন। আমি এখানে অতিরিক্ত প্রশাসক কুমার হোসেন তার কাছে জানতে চাইব যে আপনারা কি কর্মসূচি আজকে এবং তাকেও ব্যক্তিগত কাজ করেছেন। সকালে আমরা বন্যা সেখানে গ্রীষ্মের তাপদাহে পুড়ছে শহর, এর মাঝেই লালচে আভায় সেজে উঠেছে প্রকৃতি। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, সোনালু সহ নানা রঙের ফুলে সেজেছে প্রিয় শহর রাজশাহী। একটু পরিকল্পনা করলেই এমন ফুলের আবেশে সাজানো যায় গোটা নগরী। এক এক ঋতুতে রাজশাহী হয়ে উঠতে পারে বর্ণিল ফুলের নগরী। রবিউল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। ফুলের সঙ্গে সখ্য করতে কার না ভালো লাগে। পথের ধারের ঐশ্বর্যে চাইলেই হারিয়ে যেতে পারেন যে কেউ। এই গ্রীষ্মে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কাঞ্চন, জারুল, কাঠগোলাপের মায়া আর রূপ মনে শান্তির পরশ বইয়ে দেবে নগরবাসীর। প্রকৃতি মেতেছে রঙের খেলায়, গ্রীষ্মের খরতাপেও তার রূপরস মনে বইয়ে দেয় প্রশান্তির সুবাতাস। কৃষ্ণচূড়ার লালচে আভায় নগরীতে যেন লেগেছে উৎসবের ছোঁয়া। লাল সবুজে যেন মন মাতায় তপ্ত উদাসী দুপুরেও। শহরের নানা প্রান্তে কৃষ্ণচূড়ার জয় জয়কার। ইট পাথরের মায়াহীন শহরেও যেন বুলিয়ে দিচ্ছে ভালোবাসার পরশ। পিছিয়ে নেই হলদে আভায় দৃষ্টিকারা সোনালু, যেন প্রেয়সীর কানের দুল। থরে থরে ঝুলে থাকা সবুজ পাতার ফাঁকে হলদে আভা যে কাউকে মুগ্ধ করবে। চোখের আরামের জন্য প্রকৃতির উপহার বুঝি এমনই সুন্দর। সবুজের মাঝে জারুলের নাচন, বেগুনি মায়ায় দৃষ্টি ফেরাতে পারে কজন। তপ্ত দুপুরে যেন আকাশের সঙ্গে তার সখ্য। রাজশাহী নগরীর সড়ক দ্বীপে এখন রাজত্ব এমন বাহারি ফুলের। গ্রীষ্মের খরতাপেও প্রকৃতি যেন সেরেছে আপন মহিমায়। রাজশাহী মহানগরীর যে পথ দিয়ে আপনি প্রবেশ করবেন, এমন বাহারি ফুল আপনাকে স্বাগত জানাবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।